তুমি যদি ভাবো তুমি পারবে, তুমি ঠিকই পারবে, আর যদি ভাবো তুমি পারবে না, তাহলেও তুমি ঠিক। এই কথাটা আমরা নানা জায়গায় শুনে থাকি, তাই না? হয়তো নিজেও কখনো ব্যবহার করেছি। হ্যাঁ, খুব পরিচিত একটা কথা। কিন্তু কথাটা যতটা সহজ শোনায়, এর গভীরতা কি আমরা কখনো তলিয়ে দেখেছি? মানে আমাদের জীবনের ভালো মন্দ, হাসি কান্না, সাফল্য ব্যর্থতা, এই সব কিছুর শুরুটা কোথায়? আর এই জরুরি প্রশ্নটার উত্তর নিয়েই কিন্তু ধরুন ১৯০৩ সালে জেমস অ্যালেন লিখেছিলেন তার যুগান্তকারী কিন্তু ছোট্ট একটা বই, অ্যাজ আ ম্যান থিঙ্কেথ। ও, অ্যাজ এ ম্যান থিঙ্কেথ, নামটা শুনেছি, বেশ বিখ্যাত বই। হ্যাঁ, বিখ্যাত। আকারে হয়তো ছোট, কিন্তু এর ভেতরের দর্শনটা বিশাল। অ্যালেনের মূল বার্তাটা কি বলে? জলের মতো সোজা। আমাদের চিন্তাগুলো হলো বীজের মতো। বীজের মতো? হ্যাঁ, যেমন বীজ আমরা মনের জমিতে পুঁতব, আমাদের জীবনে ঠিক তেমন ফলই ফলবে। অর্থাৎ সোজা কথায়, যেমন চিন্তা তেমন জীবন। চিন্তা হলো বীজ, আর জীবন হলো ফসল। বাহ, দারুণ ভাবনা তো। তাহলে আজ আমরা এই বইয়ের গভীরে একটু ডুব দেব, বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের এই চিন্তাগুলোই নীরবে আমাদের চরিত্র থেকে শুরু করে চারপাশের পরিস্থিতি, শারীরিক সুস্থতা, কাজের সাফল্য, এমনকি ভেতরের শান্তি পর্যন্ত সবকিছুকে গড়ে তোলে বা ভেঙে দেয়। একদম। আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই, এই ক্লাসিক বইয়ের নির্যাসটুকু সহজভাবে তুলে ধরা, যাতে এই ধারণাগুলো আমরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। দারুণ। তাহলে কোথা থেকে শুরু করা যায়? ঠিক আছে, তাহলে চলুন অ্যালেনের প্রথম ভাবনাটা দিয়েই শুরু করি। থট অ্যান্ড ক্যারেক্টার, চিন্তা আর চরিত্রের সম্পর্ক। আচ্ছা। অ্যালেন খুব স্পষ্টভাবে বলছেন, আমাদের চরিত্র আসলে আমাদের সমস্ত চিন্তার যোগফল ছাড়া আর কিছুই না। আমরা দিনের পর দিন যা ভাবি, যেভাবে ভাবি, সেটাই ধীরে ধীরে আমাদের সত্তা বা চরিত্র হয়ে ওঠে। এটা শুনতে বেশ মৌলিক মনে হলেও এর প্রভাব তো অনেক গভীর। তার ভালো বা খারাপ চরিত্র বলে যা আমরা ভাবি, সেটা আসলে আগে থেকে ঠিক করা কিছু নয়, পুরোটাই আমাদের চিন্তার ফসল। অ্যালেনের দর্শন অনুযায়ী হ্যাঁ, একদম তাই। তাহলে কি আমরা সচেতনভাবে আমাদের চরিত্র বদলাতে পারি শুধু চিন্তার মাধ্যমে? অবশ্যই পারি। অ্যালেন বলছেন, চরিত্র কোনো আকস্মিক ঘটনা নয়, এটা ধীরে ধীরে দিনের পর দিন আমাদের মনের গভীরে চলতে থাকা চিন্তার অভ্যাসের মাধ্যমে তৈরি হয়। যেমন ধরুন, কেউ যদি নিয়মিত সাহস, সততা, ভালোবাসা, অন্যের প্রতি সহানুভূতি এসব ইতিবাচক বিষয় নিয়ে ভাবে, সেই চিন্তাগুলোই তার আচরণে, তার সিদ্ধান্তে প্রতিফলিত হবে। ধীরে ধীরে সে একজন দৃঢ় এবং উন্নত চরিত্রের মানুষ হয়ে উঠবে। বোঝা গেল। আর উল্টো দিকে যদি মনের মধ্যে সারাক্ষণ ভয়, সন্দেহ, ঈর্ষা বা ধরুন অন্যের প্রতি বিদ্বেষ ঘুরপাক খায়, তাহলে সেই নেতিবাচক চিন্তাগুলো তার চরিত্রকে সেভাবেই ক্ষয় করবে। মানুষটা হয়তো না বুঝেই দুর্বল, হতাশ আর অসুখী হয়ে পড়বে। আচ্ছা। অ্যালেন এখানে মনকে একটা বাগানের সাথে তুলনা করেছেন। খুব সুন্দর উপমা। বাগানের সাথে কিভাবে? আমরা যেমন সচেতনভাবে বাগান পরিচর্যা করি, ভালো ফুলের বীজ বুনি, আগাছা তুলে ফেলি, ঠিক তেমনি আমাদের মনকেও পরিচর্যা করতে হবে। ভালো চিন্তাগুলো যত্ন করে লালন করতে হবে, আর খারাপ বা ক্ষতিকর চিন্তাগুলোকে চিনে নিয়ে বাদ দিতে হবে। তার নিজেকে বদলানোর প্রথম ধাপটাই হলো নিজের চিন্তার প্রতি মনোযোগ দেওয়া, সেগুলোকে বোঝা এবং সচেতনভাবে ভালো চিন্তার চাষ করা। বেশ, চিন্তা যে চরিত্র গড়ে তা তো বুঝলাম, কিন্তু আমাদের চারপাশের পরিস্থিতি, আমাদের জীবনে যা ঘটছে ভালো বা মন্দ, সেটার উপরও কি চিন্তার এতটা প্রভাব আছে? এটাই কি অ্যালেনের দ্বিতীয় বিষয়, এফেক্ট অফ থট অন সার্কামস্ট্যান্সেস? হ্যাঁ, এটাই। আর এটা অ্যালেনের বইয়ের অন্যতম শক্তিশালী এবং হয়তো সবচেয়ে বিতর্কিত ধারণাও বলা যেতে পারে। তাই নাকি? হ্যাঁ। কেন? তিনি বলছেন, আমাদের জীবনের বাইরের পরিস্থিতি, আমাদের আর্থিক অবস্থা, কাজের পরিবেশ, সামাজিক সম্পর্ক, সুযোগ বা বাধা, এগুলো আসলে আমাদের ভেতরের চিন্তাভাবনারই একটা বাইরের প্রতিফলন। যা ভাবছি তাই ঘটছে? ঠিক ওভাবে নয়, তবে আমরা প্রায়শই পরিস্থিতির দাস হয়ে যাই, ভাগ্যকে বা অন্যকে দোষ দিই। কিন্তু অ্যালেন বলছেন, উৎসটা মূলত আমাদের ভেতরেই, আমাদের চিন্তায়। কিন্তু এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? জীবনে তো অনেক কিছুই ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেমন ধরুন প্রাকৃতিক দুর্যোগ বা অন্যদের অপ্রত্যাশিত আচরণ। সেক্ষেত্রেও কি আমাদের চিন্তাই দায়ী? দেখুন,
অ্যালেন হয়তো সব কিছুর জন্য 100% চিন্তাকে দায়ী করছেন না, কিন্তু তিনি জোর দিচ্ছেন সেই অংশটার ওপর যা আমাদের নিয়ন্ত্রণে, আর সেটা হলো আমাদের চিন্তা এবং তার প্রতিক্রিয়া। আচ্ছা, প্রতিক্রিয়াটা। হ্যাঁ, তিনি বলতে চাইছেন একই পরিস্থিতিতে দুজন মানুষ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় কেন? কারণ তাদের ভেতনের চিন্তা আর মানসিকতা ভিন্ন। ঠিক। যে মানুষটা সবসময় ব্যর্থতার ভয় করে, সে হয়তো অজান্তেই এমন সব সিদ্ধান্ত নেয় বা এমন আচরণ করে যা তাকে ব্যর্থতার দিকেই ঠেলে দেয়। তার চিন্তাগুলোই যেন বাইরের পরিস্থিতিকে সেভাবে সাজিয়ে তোলে। আর যে আশাবাদী, যে সমাধানের কথা ভাবে, তার চিন্তা তাকে সুযোগগুলো দেখতে বা তৈরি করতে সাহায্য করে। অনেকটা সেরকমই। হয়তো সবসময় চিন্তা সরাসরি পরিস্থিতি বদলাতে পারে না, কিন্তু চিন্তা আমাদের সেই পরিস্থিতি মোকাবেলা করার শক্তি, কৌশল এবং মানসিকতা দেয়। যখন আমরা ভেতর থেকে বদলাই, আমাদের চিন্তা যখন ইতিবাচক, গঠনমূলক আর সমাধানমুখী হয়, তখন বাইরের পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। আমরা হয়তো সমস্যাকে আর সমস্যা হিসেবে দেখি না, দেখি চ্যালেঞ্জ হিসেবে। তাহলে মূল কথাটা হলো, আমরা হয়তো বাইরের ঘটনার সরাসরি নিয়ন্ত্রক নই, কিন্তু আমরা আমাদের চিন্তার নিয়ন্ত্রক, আর সেই চিন্তাই দীর্ঘমেয়াদে আমাদের জীবনের গতিপথ নির্ধারণ করে। বোঝা গেল। তার মানে পরিস্থিতির শিকার না হয়ে নিজের চিন্তার চালক হওয়ার চেষ্টা করতে হবে। এটা একটা বড় চ্যালেঞ্জ নিশ্চয়ই। আচ্ছা, এর পরের বিষয়টা কিন্তু খুবই প্রাসঙ্গিক, বিশেষ করে আজকের যুগে। চিন্তা আর শরীরের ওপর এর প্রভাব, এফেক্ট অফ থট অন হেলথ অ্যান্ড দ্য বডি, অত্যন্ত জরুরি বিষয়। অ্যালেন প্রায় 120 বছর আগেই বলে গেছেন, মন আর শরীর অবিচ্ছেদ্যভাবে জড়িত। আমরা যা ভাবি, যা অনুভব করি, তার সরাসরি প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে। এটা কিন্তু কোনো আধ্যাত্মিক কথা নয়, এর পেছনে এখন বিজ্ঞানও আছে। তাই নাকি? কিভাবে কাজ করে এই প্রক্রিয়াটা? অ্যালেন বলছেন, নেতিবাচক চিন্তাগুলো যেমন দীর্ঘদিনের দুশ্চিন্তা, রাগ, ভয়, ঘৃণা, এগুলো শরীরের জন্য বিষের মতো কাজ করে। এই মানসিক চাপ আমাদের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত রাখে, হরমোনের ভারসাম্য নষ্ট করে, রক্তচাপ বাড়ায়, হজমের সমস্যা তৈরি করে। এগুলো তো শুনি বটে। স্ট্রেস থেকে অনেক রোগ হয়। ঠিক তাই। আধুনিক বিজ্ঞানও তো বলে, দীর্ঘস্থায়ী মানসিক চাপে কর্টিসলের মতো স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ঘুমের ব্যাঘাত ঘটায় এবং নানা রকম শারীরিক অসুস্থতার ঝুঁকি বাড়ায়। তার মানে সুখী বা শান্ত মন শরীরের জন্য একরকম ওষুধের মতো? একদম। যখন মন শান্ত থাকে, যখন আমরা ভালোবাসা, আনন্দ, কৃতজ্ঞতা, আশার মতো ইতিবাচক অনুভূতি লালন করি, তখন শরীরও অনেক স্বস্তিতে থাকে, স্নায়ুতন্ত্র শান্ত হয়, হরমোনগুলো ঠিকমতো কাজ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। বাহ! অ্যালেন খুব সুন্দর করে বলেছেন, শরীর হল মনের বিশ্বস্ত ভৃত্য। মন যা আদেশ করে, শরীর তা পালন করার চেষ্টা করে। তাই মনকে যদি সুস্থ রাখা যায়, ইতিবাচক রাখা যায়, তাহলে শরীরকেও সুস্থ রাখা অনেক সহজ হয়ে যায়। এটা আমরা চারপাশে দেখিও, কিন্তু যারা সবসময় হাসি খুশি থাকেন, টেনশন কম করেন, তারা তুলনামূলকভাবে বেশি সুস্থ থাকেন। তার মানে শারীরিক সুস্থতার জন্য শুধু ভালো খাবার বা ব্যায়ামই যথেষ্ট নয়, মনের যত্ন নেওয়াটাও সমান জরুরি। এই অধ্যায়ের শিক্ষা তাহলে, সুস্থ থাকতে হলে মনকে শান্ত রাখতে হবে। ঠিক তাই। শান্ত, আনন্দিত মনই সুস্থতার চাবিকাঠি। এবার আসি পরের ধাপে। মনে করুন আমাদের চিন্তাগুলো খুব শক্তিশালী, যেন একটা ইঞ্জিন। আচ্ছা। অ্যালেন বলছেন, জীবনে একটা স্পষ্ট উদ্দেশ্য না থাকলে চিন্তাগুলো দিশাহীন হয়ে পড়ে। অনেকটা কি পাল ছেঁড়া নৌকার মতো, যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, স্রোতের টানে যেদিকে খুশি ভেসে যায়। চমৎকার উপমা। ঠিক তাই। যখন আমাদের জীবনে কোনো পরিষ্কার লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, তখন আমাদের চিন্তাগুলো এলোমেলোভাবে ঘুরে বেড়ায়। কোনটা জরুরি, কোনটা নয়, তা আমরা বুঝতে পারি না। মন সহজেই বিক্ষিপ্ত হয়ে যায়, অলসতা আসে, সংশয় বাড়ে। কিন্তু যখন একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, তখন সেটা যেন একটা চুম্বকের মতো কাজ করে, আমাদের সমস্ত চিন্তাশক্তিকে সেই লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করে। তার মানে উদ্দেশ্য আমাদের চিন্তাকে ফোকাস করতে সাহায্য করে। যেমন ধরুন, কেউ ভাবল আমি জীবনে সফল হতে চাই। এটা তো খুব অস্পষ্ট একটা ইচ্ছা। একদম। এটা একটা আবছা আকাঙ্ক্ষা হতে পারে, কিন্তু স্পষ্ট উদ্দেশ্য নয়।
কিন্তু সে যদি ঠিক করে আমি আগামী 1 বছরের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট শিখব এবং ফ্রিল্যান্সিং শুরু করব, তাহলে দেখুন। হ্যাঁ, হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে কি করতে হবে। ঠিক, তার মন কিন্তু একটা পরিষ্কার দিক নির্দেশনা পেয়ে গেল। এখন সে জানে তাকে কি নিয়ে ভাবতে হবে, কি শিখতে হবে, কি পরিকল্পনা করতে হবে, কোন কাজগুলো প্রতিদিন করতে হবে। এই স্পষ্ট উদ্দেশ্যটাই তার চিন্তাকে সঠিক পথে চালিত করবে এবং তাকে কাজ করার শক্তি যোগাবে। বুঝেছি। তাহলে চিন্তা হলো শক্তি, আর উদ্দেশ্য হলো সেই শক্তির দিক নির্দেশক। উদ্দেশ্যহীন চিন্তা মানে একরকম শক্তির অপচয়। আচ্ছা, এই উদ্দেশ্যের সঙ্গে তো সাফল্যের ধারণাও জুড়ে আছে, তাই না? অ্যালেনের পরের বিষয়টাও কি এটাই, দ্য থট ফ্যাক্টর ইন অ্যাচিভমেন্ট? হ্যাঁ, সাফল্যের ভিত্তিটাই হলো আমাদের চিন্তা। আমরা সাধারণত ভাবি সাফল্য মানে শুধু কঠোর পরিশ্রম আর সুযোগের সদ্ব্যবহার। হ্যাঁ, সেটাই তো মনে হয়। কিন্তু অ্যালেন বলছেন এগুলো অবশ্যই জরুরি, কিন্তু আসল চালিকা শক্তিটা আসে ভেতরের চিন্তা থেকে। কিভাবে? একটু ব্যাখ্যা করলে ভালো হয়। দেখুন, একই সুযোগ বা একই পরিশ্রম করেও দুজন মানুষ ভিন্ন ফল পায় কেন? অ্যালেনের মতে এর কারণ তাদের চিন্তার পার্থক্য। আচ্ছা, চিন্তা জুড়ে থাকে সন্দেহ বা ভয়। হ্যাঁ, বা আমার দ্বারা হবে না এই মনোভাব। সে হয়তো শুরুতেই হাল ছেড়ে দেয় বা পুরো মনোযোগ দিয়ে কাজ করতে পারে না। তার মানে সাফল্য শুধু বাইরের কাজের ফল নয়, এটা ভেতরের মানসিকতারও প্রতিফলন। ব্যর্থতা মানে কি তাহলে চিন্তার ব্যর্থতা? অ্যালেনের দৃষ্টিকোণ থেকে দেখলে হ্যাঁ, অনেকটা তাই। ব্যর্থতা মানে হয়তো লক্ষ্যের প্রতি চিন্তার একাগ্রতা ছিল না, হয়তো যথেষ্ট ইতিবাচক মনোভাব ছিল না, অথবা হয়তো ব্যর্থতার ভয়টাই জেঁকে বসেছিল। কিন্তু ব্যর্থতা মানেই তো শেষ নয়। একদম নয়। তিনি ব্যর্থতাকে শেষ কথা বলছেন না। তিনি বলছেন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চিন্তার ধরন বদলে আবার চেষ্টা করাটাই আসল। থমাস এডিসনের উদাহরণটা ভাবুন। তিনি 1000 বার ব্যর্থ হননি, তিনি 1000টা উপায় খুঁজেছিলেন যেগুলো কাজ করে না। ঠিক। তার চিন্তাটা ছিল সমাধানমুখী, হার না মানা। এটাই হলো সাফল্যের মূল থট ফ্যাক্টর। মন যা কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা অর্জনও করতে পারে। এই কথাটা তাহলে অ্যালেনের দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়। সত্যি অনুপ্রেরণাদায়ক। আচ্ছা, সাফল্যের পর অ্যালেন কথা বলেছেন স্বপ্ন আর আদর্শ নিয়ে, ভিশনস অ্যান্ড আইডিয়ালস। তিনি বলছেন এই স্বপ্ন বা আদর্শই নাকি মানুষকে সাধারণ জীবন থেকে আরও উঁচুতে নিয়ে যায়। হ্যাঁ, এটা খুব সুন্দর এবং গভীর একটা ভাবনা। অ্যালেন মনে করেন যাদের জীবনে কোনো উঁচু স্বপ্ন বা মহৎ আদর্শ থাকে না, তারা হয়তো বেঁচে থাকে কিন্তু জীবনটাকে সেভাবে অনুভব করে না, সৃষ্টি করে না। কিন্তু যাদের মনে একটা সুন্দর ভবিষ্যতের ছবি থাকে, একটা মহৎ আদর্শ থাকে, তারাই জীবনকে অর্থপূর্ণ করে তোলে, নতুন কিছু তৈরি করে। এই ভেতরের ভিশন বা স্বপ্নটাই যেন জীবনের একটা নীল নকশা তৈরি করে দেয়। তার মানে আমাদের নিজেদের ছোটখাটো গণ্ডির মধ্যে আটকে না রেখে আরও বড় কিছু ভাবার, মহৎ কিছু করার স্বপ্ন দেখা উচিত, এমনকি যদি সেটা আপাতদৃষ্টিতে অসম্ভবও মনে হয়। ঠিক তাই। অ্যালেন বলছেন আপনার স্বপ্ন যত উঁচু হবে, আপনার জীবনও ততটাই মহৎ হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে। হয়তো চারপাশের বাস্তবতা বা অন্যরা আপনাকে বলবে এটা সম্ভব নয়। হ্যাঁ, অনেক সময় তো বলে। কিন্তু আপনি যদি সেই স্বপ্নটাকে মনের গভীরে ধারণ করেন, সেটাকে বিশ্বাস করেন এবং সেই অনুযায়ী কাজ করেন, তাহলে একদিন সেটাই আপনার বাস্তবতা হয়ে উঠতে পারে। নেলসন ম্যান্ডেলার কথাই ধরুন। আচ্ছা। বছরের পর বছর কারাগারে থেকেও তিনি একটা স্বাধীন, বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার স্বপ্ন দেখেছিলেন। তার সেই অটুট আদর্শ আর ভেতরের ভিশনই তাকে শক্তি জুগিয়েছে এবং শেষ পর্যন্ত সেই স্বপ্ন বাস্তব হয়েছে। অসাধারণ উদাহরণ। তাহলে শিক্ষাটা হলো আমরা যে আদর্শ বা স্বপ্নকে মনের গভীরে লালন করি, সেটাই একদিন আমাদের পথ দেখায় এবং আমাদের গন্তব্য হয়ে ওঠে। আমরা আমাদের স্বপ্নের সমান বড় হতে পারি। আচ্ছা, আমরা চরিত্র, পরিস্থিতি, স্বাস্থ্য, উদ্দেশ্য, সাফল্য, স্বপ্ন এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। এই সব কিছুর পর অ্যালেন সবশেষে যে বিষয়টার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছেন সেটা হলো সেরেনিটি বা শান্তি, মনের স্থিরতা। এটাই নাকি মানুষের সবচেয়ে বড় শক্তি।
একদম। অ্যালেন মনে করেন জ্ঞান বা প্রজ্ঞার সর্বোচ্চ প্রকাশ হল এই মানসিক শান্তি বা স্থিরতা। একজন শান্ত মানুষ জীবনের ঝড়ঝঞ্ঝার মধ্যেও স্থির থাকতে পারে, তার বিচার বুদ্ধি পরিষ্কার থাকে, সে আবেগ বা উত্তেজনার বশে ভুল সিদ্ধান্ত নেয় না। মানে মাথা ঠান্ডা রাখা। ঠিক। আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, ক্ষমা, বিচক্ষণতা, এই গুণগুলো একটা শান্ত মন থেকেই জন্মায়। আর অশান্ত মন, যে মন সারাক্ষণ উদ্বেগে ভোগে বা অল্পতেই রেগে যায়, সেই অশান্ত, চঞ্চল বা ক্রুদ্ধ মন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সে ভুল বোঝে, ভুল সিদ্ধান্ত নেয়, সম্পর্ক নষ্ট করে। অ্যালেন বলছেন, বাইরের জগতে আপনি যতই সাফল্য অর্জন করুন না কেন, আপনার ভেতরে যদি শান্তি না থাকে তাহলে সেই সাফল্য অর্থহীন। ঠিক, কারণ প্রকৃত সুখ বা তৃপ্তি আসে ভেতরের শান্তি থেকে। একদম। এটা খুব সত্যি কথা। আমরা হয়তো অনেক সফল মানুষকেও দেখি যারা ভেতরে ভেতরে অসুখী বা অশান্ত। তাহলে শান্তি অর্জন করাটাই কি জীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত? কিন্তু শান্তি মানে কি? নিষ্ক্রিয় হয়ে যাওয়া? না না, শান্তি মানে নিষ্ক্রিয়তা নয়। শান্তি মানে হল ভেতরের স্থিরতা বজায় রেখে সক্রিয় থাকা। এর মানে হল বাইরের পরিস্থিতি যাই হোক না কেন, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা, আবেগের দাস না হওয়া। আচ্ছা। যে শান্ত থাকতে পারে সে অনেক বেশি কার্যকরভাবে সমস্যার সমাধান করতে পারে, অন্যদের প্রভাবিতও করতে পারে। তাই অ্যালেনের মতে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে, যে শান্ত থাকতে পারে, সেই প্রকৃত নেতা, সেই প্রকৃত শক্তিশালী। কেন? কারণ সে তার নিজের ভেতরের জগতের অধিপতি। দারুণ একটা দৃষ্টিকোণ। তাহলে পুরো আলোচনাটা থেকে যদি আমরা মূল নির্যাসগুলো এক জায়গায় আনতে চাই, কি কি দাঁড়াবে? মানে 7টা মূল শিক্ষা। আমার মনে হয় জেমস অ্যালেনের এই বই থেকে আমরা এই 7টা মূল শিক্ষা নিতে পারি। 1. আমাদের চিন্তা থেকেই অভ্যাস তৈরি হয়, অভ্যাস গড়ে তোলে চরিত্র, আর সেই চরিত্রই আমাদের ভাগ্য বা জীবনের গতিপথ নির্ধারণ করে। চিন্তা, অভ্যাস, চরিত্র, ভাগ্য। ঠিক। 2. আমাদের বাইরের জীবন বা পরিস্থিতি মূলত আমাদের ভেতরের মানসিকতারই প্রতিফলন। ভেতরের মানসিকতাই বাইরের পরিস্থিতি গড়ে। 3. সুস্থ আর শান্ত মনই সুস্থ শরীরের ভিত্তি। সুস্থ মন ইজ ইকুয়াল টু সুস্থ শরীর। 4. জীবনে একটা স্পষ্ট উদ্দেশ্য থাকলে তাও আমাদের চিন্তাকে শক্তি যোগায় এবং সঠিক পথে চালিত করে। স্পষ্ট উদ্দেশ্য ইজ ইকুয়াল টু শক্তিশালী কর্ম। 5. সাফল্যের মূল উপাদান শুধু পরিশ্রম নয়, তার সাথে প্রয়োজন ইতিবাচক, সমাধানমুখী চিন্তা আর দৃঢ় মানসিকতা। ইতিবাচক চিন্তা ইজ ইকুয়াল টু সাফল্যের ভিত্তি। 6. মহৎ স্বপ্ন বা উঁচু আদর্শ আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং সাধারণত্ব থেকে উঁচুতে নিয়ে যায়। উচ্চ আদর্শ ইকুয়ালস টু মহৎ জীবন। আর শেষটা? 7. এবং সবকিছুর ওপরে ভেতরের শান্তি বা মানসিক স্থিরতায় হল মানুষের সবচেয়ে বড় শক্তি এবং পরম প্রাপ্তি। শান্ত মন ইকুয়ালস টু সর্বোচ্চ শক্তি। চমৎকার সারসংক্ষেপ। তাহলে একেবারে গোড়ার কথায় যদি ফিরে আসি, মূল শিক্ষাটা হল আমরা যেমন ভাবব আমরা ঠিক তেমনই হয়ে উঠব, তাই তো? একদম। আমাদের চিন্তা আমাদের তৈরি করবে, আমাদের ভবিষ্যৎও তৈরি করবে। তাহলে অ্যালেনের বার্তাটা শুধু পড়ার জন্য নয়, কাজে লাগানোর জন্য। ঠিক। তিনি যেন বলছেন, আজ থেকে নিজের চিন্তার প্রতি মনোযোগী হন। আপনার মনের বাগানে কি কি চিন্তা ঘুরছে সেগুলোকে লক্ষ্য করুন। নেতিবাচক আগাছাগুলোকে সরিয়ে ইতিবাচক চিন্তার বীজ বুনুন, সেগুলোকে যত্ন করুন। মনের বাগান পরিচর্যা করা। হ্যাঁ, জীবনে একটা স্পষ্ট লক্ষ্য স্থির করুন এবং বাইরের হাজারো উত্থান পতনের মধ্যেও ভেতরের শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর সবসময় মনে রাখার মতো অ্যালেনের সেই অমোঘ উক্তি, ম্যান ইজ মেড অর আনমেড বাই হিমসেলফ। হ্যাঁ, অর্থাৎ মানুষ নিজেই নিজের নির্মাতা, আবার নিজেই নিজের ধ্বংসকারী। জীবনের ভাস্কর আমরা নিজেরাই। এই ভাবনাটার সঙ্গে নিয়ে আজকের মতো শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই এই মুহূর্তে। আপনি আপনার জীবনের বাগানে ঠিক কোন চিন্তার বীজ বপন করছেন?